আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট 12 মানবিক। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 9 সামাজিক ব্যবস্থা। সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা আজকে পার্ট 4 রাষ্ট্রের ধারণা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে রাষ্ট্র কী। রাষ্ট্র হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান, কিন্তু যে চারটি একটা রাষ্ট্র হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান এবং চারটি এলিমেন্টস নিয়ে রাষ্ট্র গঠিত। আসলে সরকার, জনগণ, তারপরে সার্বভৌমত্ব, তারপর হচ্ছে স্থায়ী ভূখণ্ড। রাষ্ট্র একটি সামাজিক প্রতিষ্ঠান, এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠানও বটে। নাগরিকের সুসভ্য সুন্দর জীবনযাপনের জন্য আসলে রাষ্ট্র খুবই দরকারি। আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করি। রাষ্ট্রবিহীন কিন্তু কোনো জনগণ নেই। আমরা কোনো না কোনো রাষ্ট্রের অধীনে বসবাস করি। রাষ্ট্র ছাড়া মানুষের পক্ষে সুসংগঠিত এবং সুন্দর জীবনযাপন করা সম্ভব নয়। উন্নতর ও উত্তম জীবনযাপনের জন্য রাষ্ট্রীয় সংস্থার উদ্ভব হয়েছে। এখন আমরা জানব রাষ্ট্র কাকে বলে। যে রাজনৈতিক সংগঠনের নির্দিষ্ট ভূখণ্ড, সুসংগঠিত সরকার, সার্বভৌমত্ব, আধিপত্য, স্থায়ীভাবে বসবাসকারী কম বা বেশি জনগোষ্ঠী আছে, তাকে রাষ্ট্র বলে। রাষ্ট্রবিজ্ঞানের জনককে, রাষ্ট্রবিজ্ঞানের জনক এখানে তোমাদের একটু জানা উচিত। রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল। তার একটা সংজ্ঞা আছে, কতিপয় গ্রাম ও পরিবারের সমন্বয়ে রাষ্ট্র গঠিত। পূর্ণ জীবন প্রতিষ্ঠাই হচ্ছে রাষ্ট্রের উদ্দেশ্য। এছাড়া উডো উইলসন, বার্জেস, রবার্টসন অনেকেই ব্যাপারে মন্তব্য করেছেন বা বক্তব্য দিয়েছেন রাষ্ট্র সম্পর্কিত। সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকক বলেন, রাষ্ট্র হলো একটি সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড সার্বভৌম সরকার কর্তৃক শাসিত। রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন হচ্ছে অধ্যাপক গার্নার। তার মতে রাষ্ট্র এমন এক জনসমষ্টি, তার একটা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত, যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যার প্রতি জনসাধারণ স্বভাবতই আনুগত্য স্বীকার করে। অধ্যাপক ম্যাকাইভার বলেন, রাষ্ট্র এমন একটি সংঘ যার সরকার ঘোষিত আইন অনুসারে কাজ করে। অতএব বলা যায় রাষ্ট্র সে জনগোষ্ঠী যারা কোনো এক ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, একটি সংগঠিত সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে এবং সর্বপ্রকার বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। এবার আমরা আসবো হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য। প্রত্যেকটা জিনিসেরই বৈশিষ্ট্য থাকে, তেমনই রাষ্ট্রেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে চারটি উপাদান বা বৈশিষ্ট্য দেখতে পাই। একটা হচ্ছে স্থায়ী জনসমষ্টি, আগেই বলেছি তোমাদের, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। প্রথমে আমাদেরকে জানতে হবে জনসমষ্টি কি আসলে। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একটি অপরিহার্য উপাদান, কিন্তু জনসংখ্যা ছাড়া কিন্তু আসলে রাষ্ট্র গঠন সম্ভব নয়। জনসংখ্যা কম বা বেশি হতে পারে, যেমন গণচীনের জনসংখ্যা হচ্ছে 100 কোটিরও বেশি। পক্ষান্তরে ব্রুনাইয়ের জনসংখ্যা হচ্ছে প্রায় 2 লাখের মতো। অর্থাৎ রাষ্ট্রের প্রশাসন ও উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য চলনসই জনসমষ্টি থাকলেই রাষ্ট্র গঠিত হতে পারে। দ্বিতীয়ত, নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের দ্বিতীয় উপাদান। এটা ছোট বা বড় হতে পারে, যেমন মনোকর আয়তন 2.5 বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ভূখণ্ড বলতে আমরা আসলে কি বুঝি, তোমাদের কিন্তু এই ছোট্ট ছোট কি ওয়ার্ডগুলো ভালো করে মনে রাখতে হবে। ভূখণ্ড বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি স্থলভাগ, জলভাগ এবং আকাশের সীমাকে বুঝি। এরপরে আমরা আসবো হচ্ছে তৃতীয়ত, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার। রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা সরকারের মাধ্যমে প্রকাশিত বাস্তবায়িত হয়। রাষ্ট্রের যাবতীয় শাসন কার্য সরকারই আসলে পরিচালনা করেন। 2 টাইপের সরকার ব্যবস্থা আমরা দেখতে পাই, একটা হচ্ছে সংসদীয় সরকার, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এরপরে আসবো আমরা সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রাষ্ট্রের জন্য। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের, এটা খুব ভালো করে লাইনটা ভালো করে শুনবে, মনে রাখার চেষ্টা করবে, কারণ হচ্ছে এটা অবজেক্টিভ হিসাবে আসতে পারে, এমসিকিউ হিসাবে আসতে পারে। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। এর 2টা দিক আছে, একটা আভ্যন্তরীণ ক্ষমতা আর হচ্ছে বাহ্যিক ক্ষমতা। আভ্যন্তরীণ ক্ষমতা হচ্ছে যখন রাষ্ট্র তার মধ্যস্থিত সকল ব্যক্তি বা সংস্থার উপর খবরদারি করে, আদেশ নিষেধ জারি করে। ধরো এই যে ডেস্টিনি অপরাধমূলক কিছু কাজ করেছে, তার উপরে সঙ্গে সঙ্গে তার সব কিছু সিলগালা করে দিল, বন্ধ করে দিল,
তারপরে খাদ্যে ভেজাল, মোবাইল কোর্টের মাধ্যমে খাদ্যে ভেজাল মেশানো হয়েছে, সঙ্গে সঙ্গে রাষ্ট্র অ্যাকশন নিল, তখন তাকে জরিমানা করা হলো, শাস্তির ব্যবস্থা করা হলো। আবার বাহ্যিক চরম ক্ষমতা বলে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত থাকে। এর জন্য আমাদের দেখা যায় যে বর্ডার সিকিউরিটি গার্ড আছে, যারা বাংলাদেশকে সিকিউরিটি দিয়ে যাচ্ছে। ওপরে বর্ণিত এই 4টি উপাদানই হচ্ছে আমাদের কি আধুনিক রাষ্ট্রের জন্য কয়েকটি বৈশিষ্ট্য। যেমন রাষ্ট্র মোটামুটি স্থায়ী, সরকারি পরিবর্তন হলেও আসলে রাষ্ট্রের পরিবর্তন হয় না। যেমন একটা অফিসের হয়তো বা চেয়ারটা থাকবে, কিন্তু বস হয়তো পরিবর্তন হয়ে যাবে। রাষ্ট্রের আয়তন ছোট বড় হতে পারে, কিন্তু কখনোই বিলীন হয়ে যায় না। আমরা এই পর্যন্ত এরকম দেখিনি। বা অন্য কোনো ধরো সাব কান্ট্রি হিসাবে অন্য কোনো রাষ্ট্রের সাথে অ্যাটাচ হয়ে গেছে, বাট বিলীন হয়নি। আধুনিককালের স্বীকৃতি রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য। স্বীকৃতি ছাড়া, রিকগনিশন ছাড়া রাষ্ট্র আন্তর্জাতিক মর্যাদা পায় না। সাম্য রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য। যে কোনো রাষ্ট্রের সাথে চুক্তি, বাণিজ্য ইত্যাদি করার জন্য প্রত্যেক রাষ্ট্রের পূর্ণভাবে স্বাধীন হতে হবে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদ, থিওরিজ অফ অরিজিন অফ দ্য স্টেট। এখন আমরা এই ব্যাপারে বলি, কখন কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এই বিষয় কিন্তু অ্যাকচুয়ালি কোনো সেভাবে ঐতিহাসিক প্রমাণ বা দলিল নেই। কিন্তু বিভিন্ন সময় রাষ্ট্রচিন্তাবিদগণ নিজস্ব অবস্থান থেকে নানাভাবে রাষ্ট্রের উৎপত্তি ব্যাখ্যা মতবাদ প্রদান করেছেন। রাষ্ট্রবিজ্ঞানে আমরা রাষ্ট্র সম্পর্কিত 4টি মতবাদ দেখতে পাই। বিধাতার সৃষ্টিমূলক মতবাদ, বল প্রয়োগ মতবাদ, এখানে তোমরা দেখতে পাচ্ছ ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, বিবর্তনমূলক মতবাদ। এখন আমরা প্রথমেই যেটা যাব সেটা হচ্ছে ঐশ্বরিক মতবাদ। ঐশ্বরিক ব্যাপার তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে প্রাচীনতম একটা মতবাদ, মানে সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল একটা মতবাদ। এ মত জেনে রাষ্ট্র হচ্ছে বিধাতার সৃষ্টি। রাজা বিধাতার প্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালনা করেন এবং এই সিস্টেমে মানা হয় রাজার আদেশ পালন করার অর্থ হচ্ছে বিধাতার নির্দেশ মেনে চলা। রাজার আদেশ নির্দেশ অমান্য করা হচ্ছে গর্হিত একটা পাপ হিসাবে ধরা হয়। শাসকরা তাদের কোনো কাজের জন্য জনসাধারণের কাছে দায় নেয়, বরং তারা কার কাছে দায়? বিধাতার কাছে দায়। তারা ঐশ্বরিক ক্ষমতা বলে জনসাধারণের ওপর চরম ক্ষমতার অধিকারী। রাজা শুধু রাষ্ট্রপ্রধানই নন, তিনি ধর্মনায়কও বটে। এই মতবাদের মূল কথা হচ্ছে বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন, রাজা তার প্রতিনিধি হিসাবে রাষ্ট্র শাসন করবেন। রাজার জনসাধারণের কাছে কোনোভাবেই দায় নয়। যেমন আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমে দেখি, গভর্নমেন্ট সিস্টেমে দেখি যে সকল কিছুর উৎস হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস হচ্ছে, আমরা গণতন্ত্রে দেখি যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু এইখানে হচ্ছে রাজা কোনোভাবেই জনসাধারণের কাছে দায় নাই, তিনি কার কাছে দায়? বিধাতার কাছে দায়। এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে 3টি। প্রথমত, রাজা রাষ্ট্র সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, রাষ্ট্র একটি দৈব প্রতিষ্ঠান। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের শাসন সৃষ্টিকর্তার মনোনীত, শাসক হচ্ছে সৃষ্টিকর্তার মনোনীত। থার্ড ওয়ান হচ্ছে সৃষ্টিকর্তার কাছে তিনি দায় নয় বা অন্য কারো কাছেও নন। প্রাচীনকালে এই মতবাদ সমর্থিত হতো। যেমন প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে এর একটা প্রমাণ মিলে। ইহুদিরা এই মতবাদ প্রচার করত। যেমন ওল্ড টেস্টামেন্ট ধর্মগ্রন্থে ঈশ্বর রাজাকে মনোনয়ন প্রদান করেছেন, দৈব্যের ইঙ্গিতে রাজার মৃত্যু হয়েছে, এইটা বলা হতো। মধ্যযুগে সেন্ট অগাস্টিন এবং সেন্ট টমাস ওরা কী করেছে দেখো, অ্যাকুইনসন, এরা হচ্ছে এই মতবাদ প্রচার করেন। সেন্ট অগাস্টিনের মতে রাজা হচ্ছে ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়েছে, ঈশ্বর শাসক মনোনীত করেন। কোনো সময় শাসক যদি অত্যাচারিত হন তাহলে বুঝতে হবে ঈশ্বর প্রজাদের শান্তির জন্য সে ব্যবস্থা করেছেন। এটা টোটালি হচ্ছে ওরা এটা একটা ট্যাবু, ওদের কাছে এটা একটা ট্যাবু যে ঈশ্বর ওরা যা করছে এটা হচ্ছে ঈশ্বরের, রাজা যা করছে ঈশ্বরের ইশারাই আসলে করছে। 1700 শতকে এই মতবাদ প্রচারিত হয় নতুনভাবে। গণচেতনার উন্মেষের ফলে রাজারা নিজ কর্তৃত্ব কায়েম রাখার উদ্দেশ্যে এই মতবাদের আশ্রয় গ্রহণ করেন এবং 16-17 শতকে ইংল্যান্ডের প্রথম রাজা জেমস এবং ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এই মতবাদের উপর ভিত্তি করে জনগণের উপর চরম কর্তৃত্ব দাবি করেছিল। এই ধরনের মতবাদে কিন্তু মিসইউজ হওয়ার সুযোগ অনেক বেশি, যেহেতু কোনো তোমার জবাবদিহিতা নেই।
আচ্ছা, এখানে ইংল্যান্ডের লেখক ফ্লিমার এই মতবাদের সমর্থনে লেখনী ধারণ করেন। হিন্দু শাস্ত্রে এ মতবাদ সমর্থিত হয়েছে বিভিন্নভাবে। গ্রিক ও রোমানরা পণ্ডিতরা এ মতবাদ সমর্থন করতেন না। ইসলামে বিধাতা সৃষ্টিমূলক মতবাদ সমর্থন করা হয় না, যদিও বলা হয়েছে খলিফা আল্লাহর প্রতিনিধি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদের সমালোচনা করা হয়। এই মতবাদকে বিপজ্জনক বলে আখ্যায়িত করা হয়। এবার কিন্তু আমরা সমালোচনায় চলে আসতেছি। স্বার্থনিষীদের হাতে এই মতবাদ বহুবার অত্যাচারের হাতিয়ার রূপে হয়েছে। এর ফলে রাজার হাতে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত হয়। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই বলেন, আই এম দ্য স্টেট। এ মতবাদের অনাচারের সহায়ক ছিলেন। এ মতবাদ গণতন্ত্রের বিরোধী। এর ফলে রাজা কোনো কাজের জন্য বিধাতার কাছে দায় নন এবং জনসাধারণের কাছে নন, কিন্তু গণতন্ত্রের জনগণই হচ্ছে চরম ক্ষমতার অধিকারী। রাজা কোনো ক্রমেই দৈব প্রতিষ্ঠান নয়, সুতরাং বিধাতা কর্তৃক সৃষ্ট পরিচালিত হতে পারে না। ধর্মযাজক হুকারের মতে বিশ্বাস ও ধর্মীয় বিষয়ে ঈশ্বরের অনুগ্রহ প্রয়োজন, কিন্তু রাজনৈতিক বিষয়ে মুক্ত বুদ্ধি দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন। ঐশ্বরিক মতবাদে বিশ্বাসের ওপর অধিক গুরুত্বপূর্ণ আরোপ করা হয়, যুক্তির ওপর তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না। অধ্যাপক ফিগিসের মতে আধুনিককালে এই মতবাদ অচল। শত সমালোচনা সত্ত্বেও এই ঐশ্বরিক মতবাদের একটি মূল্য আছে। অতীতে যখন অরাজকতা বিরাজ করতো, নিয়ম শৃঙ্খলার কোনো বালাই ছিল না, তখন বিধাতার দোহাই দিয়ে জনগণকে কন্ট্রোল করার জন্য তখন তারা নিয়মকানুন যাতে মানতে বাধ্য হয়, তখন এটা প্রচার করে। প্রাচীনকালে ঐশ্বরিক মতবাদ সমাজ জীবনে শৃঙ্খলা নিরাপত্তা বিধানে সহায়ক হয়েছিল। তারপরে দেখো, ধর্মীয় নীতির মাধ্যমে মতবাদ স্বৈরাচারী শাসককে নৈতিকতার অনুশাসন মানতে উদ্বুদ্ধ করে। রাষ্ট্রীয় পর্যায়ে সংহতি প্রতিষ্ঠা ও জনগণকে শাসকের নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ করতে এ মতবাদ সহায়ক হয়। বল প্রয়োগ মতবাদের মূল কথা হচ্ছে সবলরা দুর্বলদেরকে দৈহিক শক্তি বলে অধীনস্থ করে তাদের ওপর কী করবে, আইন কানুন চাপিয়ে আনুগত্য স্বীকার করতে বাধ্য হবে। এই যে সেকেন্ড ওয়ান হচ্ছে এই যে বল প্রয়োগ মতবাদ। এখন দেখো, প্রাচীনকালে মানুষ যখন ছোট ছোট গোত্রে বিভক্ত হয়ে বসবাস করতো, তখন আন্তঃগোত্রীয় সংঘাত তাদের একটা প্রতিদিনের ব্যাপার ছিল। পরাজিত গোষ্ঠী বিজয়ী গোষ্ঠীর অধীন হতো, আর আবার বিজয়ী গোষ্ঠীর প্রধানের শাসন তারা মানতে বাধ্য হতো। ডেভিড হিউম, জ্যাঙ্কোস, জেলেনিক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ জ্যাঙ্কোস বলেন, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে আধুনিক সব রাষ্ট্র ব্যবস্থা সার্থক রণকৌশলের ফলশ্রুতি। জেলেনিকের মতে শক্তিশালী নেতা তার অনুগামী যোদ্ধাদের সহায়তার যখন চলনসই নির্দিষ্ট ভূখণ্ডের ওপর স্থায়ী আধিপত্য প্রতিষ্ঠা করেছে, তখনই রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এই মতবাদের ব্যাপক প্রভাব লক্ষ্য করি আমরা গ্রিক বীর আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপার্ট, চেঙ্গিস খা, সম্রাট আকবর, রাজা বাদশাহ যুদ্ধ, রাজ্য জয়ের কাহিনীতে ইতিহাস সমৃদ্ধ। কারণ দেখা গেল যে একটা রাজ্য জয় করেছে এবং সেই পূর্ববর্তী রাজার ওয়াইফ থেকে শুরু করে সবাই তার অধীন হয়ে গেল, সেটা তার প্রপার্টি হয়ে গেল। এই জিনিসগুলো আমরা কিন্তু এই বল প্রয়োগ মতবাদের মাধ্যমে আমরা কিন্তু একদম দেখতে পাচ্ছি। কার্ল মার্কসের মতে দাস সমাজ ব্যবস্থা, সামন্ত সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভূমির মালিক, উৎপাদনের উপকরণগুলোর মালিক সবসময় চেষ্টা করতেন তাদের সম্পদ ও ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এর জন্য প্রয়োজন হচ্ছে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান। এর জন্যই তারা অতীতে নিঃস্বার্থে রাষ্ট্র গঠন করেছে এবং পরিচালনার জন্য সরকার গঠন করেছে। কার্ল মার্কস বল ও শক্তির কথা স্বীকার করেছেন। সম্পদশালী ব্যক্তিরা যেমন ছোট রাষ্ট্র এবং সরকারকে শোষণের হাতিয়ারে পরিণত করেছে, তেমনি শক্তি এবং বল প্রয়োগ করেই তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং শ্রেণীহীন সমাজ গঠন করতে হবে। এটা কিন্তু আমরা দেখতে পারি যে 90 সে স্বৈরাচারী আন্দোলন, যে তাদেরকে আবার সেই পরিমাণ বল প্রয়োগ করেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, জেনারেল এরশাদকে। এটা কিন্তু আমরা 90 গণ আন্দোলনেও দেখেছি। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বিশ্বাস করেন যে বল বা শক্তি হচ্ছে রাষ্ট্র শক্তির মূল ভিত্তি। রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, টিকে রয়েছে বল ও শক্তি প্রয়োগ ক্ষমতা দ্বারাই। যারা রাষ্ট্র পরিচালনা করবেন বা রাষ্ট্রের কর্তৃত্বে থাকবেন, তাদের হাতে এই ক্ষমতা থাকতে হবে। তবে ম্যাক্স ওয়েবার রাষ্ট্র কর্তৃত্বকে মনে করতেন একটি সূক্ষ্ম শিল্পকলার মতো। রাষ্ট্র চালানোর জন্য শাসকের কী করতে হবে,
রাষ্ট্র পরিচালনা করবেন বা রাষ্ট্রের কর্তৃত্বে থাকবেন, তাদের হাতে এই ক্ষমতা থাকতে হবে। একটি সূক্ষ্ম শিল্পকলার মতো রাষ্ট্র চালনার জন্য শাসকের থাকতে হবে যুক্তিবাদী গঠনমূলক চিন্তা চেতনা, রাষ্ট্রের পক্ষ থেকে বল প্রয়োগ করার যুক্তিযুক্ত কারণ থাকতে হবে। শাসক ও প্রশাসন পরিচালকদের আইনগত এবং সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বল প্রয়োগ মতবাদের পক্ষে জোরালো যুক্তি দেখালো, তার বিপক্ষে রয়েছে অনেক যুক্তি। রাষ্ট্রের উৎপত্তি বল প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু একমাত্র উপাদান নয়। রাষ্ট্রের উৎপত্তি এবং রাষ্ট্র রক্ষার ক্ষেত্রে বল প্রয়োগে যদি একমাত্র উপাদান হতো, তবে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি কম শক্তিশালী রাষ্ট্রগুলো টিকে থাকা সম্ভব হতো না। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সম্মতি এবং সমর্থনই সরকারের ক্ষমতার উৎস, এটা কিন্তু আমরা জানি। তারপরে দেখো যে রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্র রক্ষার ক্ষেত্রে বল প্রয়োগই যদি একমাত্র উপাদান হতো, তবে শক্তিশালী রাষ্ট্রের পক্ষে কম শক্তিশালী টিকে থাকতে পারত না। আবার বল প্রয়োগ মতবাদ মানবীয় গুণাবলী অস্বীকার করে। বল প্রয়োগ মতবাদ হচ্ছে মানবতা বিরোধী, মানব জাতির খারাপ দিকগুলো তুলে ধরে। আবার রাষ্ট্রের জন্মের মূল শক্তি প্রয়োগ যদি একমাত্র উপাদান হয়, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে শক্তি প্রয়োগের মানসিকতা জন্মলাভ করতে পারে। এই মতবাদে দেখা যাচ্ছে শাসক শক্তির সাহায্যে যা ইচ্ছা তাই করতে পারেন, যাকে স্বৈরাচারী বলা হয়। বল প্রয়োগে কিন্তু স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা কিন্তু তোমাদের জিনিসটা মাথায় রাখতে হবে। এই মতবাদ যুদ্ধ সমর্থন করে, যুদ্ধই যত সব অশান্তির কারণ। আমরা কিন্তু সারা পৃথিবীতেই বল প্রয়োগের বিষয়টা দেখতে পাচ্ছি যে ছোট ছোট রাষ্ট্রগুলোকে বড় বড় রাষ্ট্রগুলো একদম রেডি হয়ে আছে তাদেরকে নির্যাতন করার জন্য বা করছে। প্রাচীনকালে মধ্যযুগে বা আধুনিক যুগে শক্তি প্রয়োগ মতবাদের প্রভাব আমরা লক্ষ্য করি। বীর আলেকজান্ডার রাজার লড়াই, এই রাজ্য বিস্তারের কাহিনীতে ইতিহাসের পাতা আমাদের ভরপুর হয়ে ওঠে তখন। এরপরে আমরা আসি সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদের মূল কথা, পূর্বে মানুষ একটি প্রকৃতির রাজ্যে বাস করত। এই সামাজিক চুক্তির উপরে কিন্তু বেশ কয়েক বছর অনেকবার কোশ্চেন এসেছে। দেখো, প্রকৃতির রাজ্যে মানুষ প্রকৃতির আইন অনুযায়ী চলত, প্রাকৃতিক অধিকার ভোগ করত। কিন্তু প্রকৃতির আইন এবং প্রাকৃতিক অধিকারের স্বস্ব ব্যাখ্যার ফলে প্রকৃতির রাজ্যে জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে। 1651 খ্রিস্টাব্দে লিখিত লেভিয়াথান নামক এক ব্রিটিশ দার্শনিক হবস সামাজিক গ্রন্থে সামাজিক চুক্তির ব্যাখ্যা দেন। তিনি বললেন, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। প্রকৃতির রাজ্যে মানুষ ছিল স্বার্থপর। অনেক সময় এই লাইনটা কিন্তু তুলে দেয়, অতএব একটু খেয়াল করবে। মানুষ ছিল স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ঈর্ষাকাতর। প্রকৃতির রাজ্যে আইন এবং বিচার ব্যবস্থা ছিল না, ফলে প্রকৃতির রাজ্যে মানুষ হচ্ছে সার্বক্ষণিক সংঘর্ষে লেগে থাকত। প্রকৃতির রাজ্যে কেমন ছিল, যেটা হচ্ছে যে ন্যাচারাল কিংডমে, সেটা হচ্ছে যে তারা নিজেরাই সবাই এক একজন রাজা, যার ফলে তাদের মধ্যে একটা ক্ল্যাশ সবসময় লেগে থাকতো। এমন একটা অসহনীয় অবস্থা নিষ্কৃতি পাওয়ার জন্য মানুষ পরস্পরের সঙ্গে চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করেছে। 1690 খ্রিস্টাব্দে জন লক তার 2 ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট নামক গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদের ব্যাখ্যা দেন। রাষ্ট্রপূর্ব অবস্থায় মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত। তারা প্রাকৃতিক আইন মেনে চলত এবং শান্তিপ্রিয় ছিল। কিন্তু প্রাকৃতিক আইনের ব্যাখ্যা দেওয়া, আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়ার নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ ছিল না। এই পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে মানুষ নিজেদের মধ্যে 2টি চুক্তি সম্পাদন করে এবং রাষ্ট্রের উৎপত্তি হয়। ফরাসি দার্শনিক জ্যাক রুশো 1762 খ্রিস্টাব্দে প্রকাশিত তার সোশ্যাল কন্ট্রাক্ট নামক গ্রন্থে বলেন, রাষ্ট্র পূর্ব অবস্থায় প্রকৃতির রাজ্য ছিল সুখময় স্বর্গীয় লীলাভূমি। সেখানে মানুষ অবাধ এবং অপার শান্তিতে বসবাস। কিন্তু কালক্রমে সম্পত্তির ধারণা বা প্রাধান্য পাওয়ায় জনসংখ্যা বৃদ্ধি পায়, বিবাদের সম্ভাবনা দেখা দেয়। এই অবস্থার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবাই মিলে চুক্তির মাধ্যমে সমাজ ও পরে রাষ্ট্র সৃষ্টি করে। সামাজিক চুক্তি মতবাদ মধ্যযুগীয় ঐশ্বরিক বল প্রয়োগ মতবাদের প্রভাব থেকে মুক্ত। বৈশিষ্ট্যগুলো একটু লক্ষ্য করো সামাজিক চুক্তির। আচ্ছা, খেয়াল করো, জনগণের দ্বারা চুক্তির মাধ্যমে রাষ্ট্র জন্ম লাভ করে। তারপরে হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ উত্তম সরকারের ভিত্তি স্থাপিত হয়েছে। সামাজিক চুক্তির পূর্বে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ করা হয়নি।
সামাজিক চুক্তি মতবাদ প্রতিষ্ঠিত হয় সমাজের সর্বত্র সাম্যর ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সামাজিক চুক্তি মতবাদে ন্যায় নীতি প্রকাশ লাভ করে 1688 সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, 1789 সালে ফরাসি বিপ্লব, 1776 সালে আমেরিকার স্বাধীনতা আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সামাজিক চুক্তি মতবাদ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছে। পরবর্তীকালে রাষ্ট্র দার্শনিক এই মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে রাজনৈতিক চিন্তার নতুন অবদান রেখেছেন। সমালোচকদের মতে এর দুর্বল দিকগুলো আমরা একটু এখন দেখব। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মতবাদ অনেক দুর্বল, কারণ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। মানবীয় এমন কোনো সঠিক হদিস আমরা পাইনি এখন পর্যন্ত। তারপরে দেখো, সামাজিক চুক্তির মতবাদ অযৌক্তিকভাবে দুষ্ট। প্রাকৃতিক রাজ্যে জনগণ কিছু কিছু অযৌক্তিক অধিকার ভোগ করত, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল, এগুলো কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রাকৃতিক পরিবেশে জনগণের মধ্যে চুক্তি দ্বারা রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা বাস্তব নয়। চতুর্থত দেখো, চুক্তিবাদ স্বীকার করে নিলে রাষ্ট্রকে খামখেয়ালি প্রতিষ্ঠান হিসাবে স্বীকার করে নিতে হয়, কিন্তু রাষ্ট্র মানবীয় মহান প্রতিষ্ঠান ছাড়া অন্য কিছু নয়। রাষ্ট্র কোনো যথেচ্ছাকৃত ফল নয়। পঞ্চমত দেখো, সামাজিক চুক্তি মতবাদ সমাজ জীবনে বিপজ্জনক পন্থার ইঙ্গিত দেয়। কর্তৃপক্ষকে পদচ্যুত করার ইঙ্গিত ও মতবাদে প্রতিষ্ঠিত একটি সত্য। কেননা রুশো সামাজিক চুক্তি মতবাদে বর্ণিত চিন্তাধারার সাথে ফরাসি বিপ্লবের যোগসূত্র রয়েছে। কর্তৃপক্ষকে সর্বময় ক্ষমতার অধিকারী করে স্বেচ্ছাচারতন্ত্রকে জন্ম দেওয়া হয়েছে এ মতবাদে। আর একদম ষষ্ঠত, সামাজিক চুক্তি মতবাদ কল্পনা, অ্যাকচুয়ালি এটা কল্পনার উপর নির্ভর করে আসলে করা হয়েছে, কারণ সামাজিক চুক্তি মতবাদের বক্তারা এই মতবাদের সুনির্দিষ্ট বিষয়ে একমত হতে পারেননি। এত বেশি ইমাজিনেশন ছিল যে তারা কেউই কিন্তু বিষয়টায় একমত হতে পারেনি। তবে আমরা বলতে পারি যে নানা সমালোচনায় জর্জরিত হলেও এটা একেবারে তার নিজস্ব যে একটা সত্তা সেটা হারিয়ে যায়নি। এটা এখনও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সংযোজন ঘটিয়েছে মানব ইতিহাসে। তোমরা কিন্তু আমরা যা পড়াচ্ছি আজকে, যে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের বৈশিষ্ট্য, মতবাদ, 3টা মতবাদ অলরেডি আমি পড়ালাম। এগুলো কিন্তু বাসায় প্রচুর পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পারবে না। আর দেখো, তোমাদের এই চ্যাপ্টারের MCQগুলো আছে, ছোট প্রশ্নগুলো আছে, ওগুলো কিন্তু বাসায় প্রচুর প্র্যাকটিস করবে, বাসায় প্রচুর পড়বে। কখন পরীক্ষার ডেট হয়ে যায় তা তো এখনও বলা হয়নি, বলা হয়ে গেলে তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে যদি জিনিসগুলো ভালো করে রিভাইজ না করা থাকে। আর কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আল্লাহ হাফেজ।